আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা নাও। কথা মতো হাত থেকে আরিয়া সেট নিয়ে আগের কথাটাই পুনরাবৃত্তি করলো। জাফর সেখানে দাঁড়িয়ে থেকে আফরানকে উদ্দেশ্য করে বলল, সমস্ত লোকজনের সামনে আজকের ব্যবহারটা তুমি ঠিক করনি আফরান। তবু এসব এখন বলে লাভ নেই, যা হয়ে গেছে তা হয়ে গিয়েছে। কিন্তু তোমাকে আজ দুটি কথা বলতে চাই। আমি জানি না তোমাদের মাঝে কি চলছে, তোমরা সত্যি একে অপরের প্রতি সন্তুষ্ট কিনা। তবে আমার ধারণা মতে তোমার মাঝে আমি মামুনের প্রতি বিশেষ কিছু দেখেছি। কিন্তু শোনো, অতিরিক্ত কিছুই ভালো না আফরান, তাই সীমার মধ্যে থাকো। এমন কিছু করো না যেন মামুনের দ্বিতীয়বারের মতো বাধ্য হয়ে চলে যেতে হয়, কিংবা এ ধরনের কিছু। কথাগুলো বলে জাফর চুপচাপ যেভাবে এসেছে সেভাবে চলে যায়। জাফরের কথাগুলো শুনে আফরান কপাল কুঁচকে পেছন থেকেই আরিয়ার দিকে চোখ রাখে আবারও। জাফর যেতেই আরিয়া আবারও আগের মতো ঘুরে হাত থেকে খাবারগুলো নিয়ে খাটের পাশের ছোট সাইড টেবিলটায় রেখে আফরানকে উদ্দেশ্য করে বলল, আমি সবগুলো খুলে ফেলবো। আফরান শার্টের হাতা গুটাতে গুটাতে আবারও আরিয়ার দিকে না তাকিয়ে আয়নার সামনে যেতে যেতে বলল, আমাকে শুনিয়ে বলার কি আছে, যা ইচ্ছে কর। আরিয়ার গা যেন ঝলসে যাচ্ছে আফরানের ব্যবহারগুলো। অতৃপ্ত হয়ে হাত থেকে মুঠো ভর্তি চুড়িগুলো খুলতে লাগলো আরিয়া, আর মনে মনে আফরানকে যা তা ইচ্ছা শুনিয়ে যাচ্ছে। উনি নাকি বিয়ে করেছেন, অথচ বিয়ের আগে তো পীড়িতের শেষ ছিল না। কোথায় উড়ে গেছে সেই লজ্জাগুলো এখন? এই কারণেই মনে হয় মানুষ বলে পুরুষ মানুষ বিয়ের পর চেঞ্জ হয়ে যায়। এসব মনে মনে বলতে বলতে চুড়ি খোলা শেষ করে কানের দুল খুলতে শুরু করে আরিয়া। প্রথম জিনিসটা ঠিকভাবে খুললেও অপর কানের বেলায় ধৈর্য হারা হয়ে একটানে হুক না খুলে টান মেরে অপর কানের দুলটা খুলে সাথে স্মিত আওয়াজে আহ শব্দ উচ্চারণ করে নিজেই চোখ বন্ধ করে নেয়। চোখ থেকে অগোচরে পানি বের হয়। আয়নাতে আফরান আরিয়া প্রতিটা রিয়াকশন দেখছে আর মুচকি হেসেছে, কিন্তু এটা করবে সেটা ভাবেনি। আরিয়ার অবস্থা থেকে আফরানের সবচেয়ে বিরক্তিকর মুহূর্তটা এই মুহূর্তে মনে হচ্ছে। দ্রুত পায়ে গিয়ে আরিয়ার ব্যথাতুর কর্ণে হাত রেখে ধমকিয়ে বলতে লাগলো, প্রবলেম কি তোর? এমন করছিস কেন? কি করেছিস? এটা দেখ তো, লাল হয়ে গিয়েছে পুরো। কথাটা বলে আফরান জায়গাটাতে ফু দিতে লাগলো। আরিয়া আফরানের থেকে নিজেকে আকস্মিক কিছুটা পেছনে সরিয়ে নিয়ে বলল, একদম ছোবেন না আমায়। ঠাকুর, আপনি নিজের মতো কাছে আসবেন না আমার। বেশি কথা বলছিস, তখন থেকে বাড়াবাড়ি করে যাচ্ছিস। কি করেছি আমি? কোনটা বাড়াবাড়ি মনে হচ্ছে আপনার কাছে? আপনি বিয়ের কনেকে একা বসিয়ে দিয়ে চলে গিয়ে লেট করে এসেছেন, এইটাতে আমি রিয়েক্ট করেছি এই কারণে? আপনার ভুলটা চোখে পড়ছে না আপনার? হ্যাঁ, অবশ্য আপনি তো নিজের ভুলটা কখনো দেখেনি না। এভাবে সেজেছি কার জন্য? একবারের জন্য বলেছেন কি কেমন দেখতে লাগছে? নিজে আয়নাতে দেখার জন্য সেজেছি আমি। অন্তত আজকের জন্য হলেও নিজেকে একটু। এটুকু বলে আফরান কপাল কুঁচকে বলল, কি বলতে যাচ্ছিস? আজকের জন্য বলতে কি বোঝাতে যাচ্ছিস? দেখুন, আমাকে একদম আজ কনফিউজ করার বৃথা চেষ্টা করবেন না। আজকের দিনটা একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এটা আপনি বা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না, তো অভিনয় করবেন না একদম। কথাটা বলে আরিয়া মাথার হিজাব থেকে পিন ছাড়াতে শুরু করে উল্টোপাল্টা। এই সবটা আফরানের ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছে, বুকটা খাকা করছে। এই মেয়েকে যে তার এই সাজসজ্জা দিয়ে আফরানকে কিভাবে পুড়িয়ে দিচ্ছে, অসম্ভবকে সম্ভব করতে পারে সবকিছু, কিন্তু আজ সেটাও অসম্ভব বলে গণ্য হবে। আজ আরিয়ার এই রূপকে কোনো কিছু পিছিয়ে দিতে সম্ভব হবে না। আকস্মিক আফরান আরিয়ার আরেকটু কাছে গিয়ে পিনে হাত রাখা ব্যস্ত হাতটিতে ধরে নিজের রাগ কন্ট্রোল করে বলল, তুই কি চাচ্ছিস বলবি? এত তেজ কিসের? কার সাথে এমন রাগ দেখাচ্ছিস? লেট করেছি বলে এটুকু অপেক্ষা করতে তোর এত রাগ? আমি কতটা বছর অপেক্ষা করে গিয়েছি। ওসব কে বলবে? দেখারু, আমার জরুরি কাজ ছিল তাই যেতে হয়েছে। যদি তুই মনে করিস তোর জন্য আমি নিজের প্রফেশন ছেড়ে দিব, ওসব বাজে কথা মাথা থেকে ছেড়ে ফেল, বুঝলি? আরিয়ার চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো রাগের কারণে অথবা ভেতরের চাপা কষ্টগুলো চোখে প্রকাশ পাচ্ছে, মুখে প্রকাশ করতে না পেরে। হাত ছাড়ুন। আবারও শুরু করেছিস? একদম রাগাস না বলে দিচ্ছি, ভালো হবে না তোর জন্য। লাগবে না আমার ভালো, হাত ছাড়ুন। আফরান কপাল কুঁচকে কিছু একটা আরিয়ার চোখের দিকে তাকিয়ে পরখ করে
আস্তে করে নেশালো গলায় বলে উঠল, একবার গভীর চোখে আমার দৃষ্টিতে তাকিয়ে দেখ, এই আঁখিদয় কি বলছে। এভাবেই থাক না প্লিজ, এগুলো খোলার কি দরকার। তোকে খুব মারাত্মক লাগছে আরু, কসম করে বলছি তোকে, সান্ত্বনা নয়। আমার অভিভক্তি প্রকাশ করেছি শুধু। এই ঘায়েল করা চাহনি ফেলেই নির্বাক করে দিয়েছিস আমার জানারি। কি বলবো আমি, কি বলা উচিত, শুধু এইটুকু বলি, তোকে এই রঙে ভীষণ রকম লাগে আমার কাছে। যদিও তোকে সবসময় নতুনভাবে দেখি, সব সময় এক এক রূপে সামনে আসিস, নতুন করে বলার কিছু নেই, কিন্তু আজ সত্যি তোকে আরফান চৌধুরীর বউ লাগছে। কিন্তু তোকে এইভাবে দেখতে থাকলে পাগল হয়ে যাব, যার জন্য ভুল কিছু করে ফেলবো। তখন আবারও আমাকে নিয়ে তোর ভেতরে অপ্রকাশিত ভয় কাজ করবে, যেটা আমি এখন আর চাই না। আফরানের কথাগুলো অগোছালো ছিল ঠিকই, কিন্তু প্রতিটা কথাই ছিল একরাশ আবেগ। কখনো তো এমন করে কারোর সাথে কথা বলেনি, প্রথমবার বলেছে, সেটাও একটু অমিল। আরিয়া বুঝতে পারছে প্রতিটা কথাই ছিল আরিয়ার মানসিক শান্তি প্রবণ। যেই উত্তেজনা নিয়ে এতক্ষণ রাগে শরীর জ্বলে যাচ্ছিল, সবটা এখন নিস্তেজ হয়ে গিয়েছে। শান্ত হয়েছে অশান্ত এই মন, শুধু কিছু বাক্য শুনে। চোখের কোণে বিন্দু জলকণা জমেছে। এমন কেন হচ্ছে জানে না আরুর হৃদয়। আরু এক দৃষ্টে এখনো আফরানের কথাগুলো ভেবে যাচ্ছে, চোখে চোখ রেখে। ওষ্ঠাধয় কাঁপছে হালকা, যেটা আফরানকে খুব করে টানছে। না চাইতেও আফরানের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে আরিয়া ঠোঁট জোড়া। ঠিক সেখানটায় নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে। আরিয়ার হৃৎপিণ্ডের ঘন আওয়াজ আফরানকে আরো আকর্ষণ দিয়ে ডাকছে। মুহূর্তে চোখ বন্ধ করে আরিয়ার দিকে নিজেকে এগিয়ে নিতে গিয়েও থেমে যায়। আরিয়ার হাতটা ছেড়ে দিয়ে সামনে থেকে সরে পেছন ঘুরে নিজের শার্টের বুকের পাশের অংশটুকুতে হাত নিয়ে ঝাড়তে শুরু করে। অন্য হাতে হাত পাখার মতো বাতাস দেওয়ার চেষ্টা চালায় মুখের উপর। এসি চলছে, তবুও যেন গরমের কমতি নেই আজ। এসিটাকে বৃথা মনে হচ্ছে এই রুমটায়। আফরানের আকস্মিক এমন কাজটা বোঝার হদিস মিলল না আরিয়ার, তবে এতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছে মনের ভেতরে। নিজেই তো বলল ভালো লাগছে, তবে কাছে এসেও কেন চলে গেল? তখন আবার আগের কথা তুলে দিল কেন? আগের বিষয়টা একরকম ছিল, এখন এটা আরেক, তাই না? নিজেকে একটু স্বাভাবিক করে আফরান বলল, ঘুমিয়ে পড়, আর ভয় পাওয়ার কিছু নেই, ওকে? কথাটা বলে আফরান আবারও আরিয়ার পাশ কেটে গিয়ে গ্লাসে পানি ঢেলে মুখে তোলে। পেছন থেকে আরিয়া বলে ওঠে, এগুলো খুলে ফেলবো নাকি এভাবেই থাকবে? আফরান প্রশ্ন শুনে খাটের অপর পাশে যেতে যেতে বলল, সেটা তুই জানিস, আমি কি বলবো? আরিয়া আবারও জিদ্দি কণ্ঠে বলল, শুনেছি বউদের এসব হাজবেন্ডরা খুলে দেয়, আপনিও কি আমাকে? আফরান ধমকিয়ে বলল, এই সত্য করে বলতো, চাচ্ছিসটা কি? আফরানের প্রশ্ন শুনে পাশ থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে আফরানের কাছে এসে গ্লাসটা আফরানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা মেবি বউরা স্বামীকে দেয়। আফরান কপাল কুঁচকে বলল, তোর তো দেখছি বউ হওয়ার ভীষণ শখ জেগেছে। চুপচাপ গিয়ে শুয়ে পড়, বুঝলি? এসব আজগুবি ন্যাকা বউদের মতো কাজ করিস না। ওকে, বাট এটা নিয়ে নিন, পরে দেখা যাবে। সকালবেলা এটা এভাবেই থেকে গেল, তখন জিনিসটা নষ্ট হবে। তা তুই খেয়ে নে, আমাকে কেন বলছিস? এটা হাজবেন্ডদের খেতে হয়, বউদের নয়। আরিয়ার কথা শেষ হতেই আকস্মিক আফরান আরিয়ার দুবাহু ধরে হ্যাচকা টানে খাটের উপর ফেলে দেয়। বিষয়টা এমন ভাবে হয়েছে যে আরিয়ার কাছে মনে হলো সে ঠাস করে পড়ে কোমর ভেঙেছে। হাত থেকে দুধের গ্লাস পড়ে নিচে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, চারদিকে ছিটিয়ে আছে। খাটের উপরে গোলাপের পাপড়ি তৈরি লাভটুকু চারদিকে এলোমেলো হয়ে গিয়েছে। আহ, দিলেন তো আবার কোমরটা ভেঙে। আবার হঠাৎ কি হয়েছে বলতে পারবেন? কথাটা বলে আরিয়া শোয়া থেকে উঠতে লাগলো, কিন্তু সেই সুযোগটা হলো না। আফরানও এক লাফে উপরে উঠে আরিয়ার পাশে বসে দুহাত শক্ত করে ধরে খাটের সাথে মিশিয়ে বলতে লাগলো, বারবার হাজবেন্ড শব্দটা ইউজ করে আমার মাথাটা হ্যাং করে দিচ্ছিস দেখছি। ভাবলাম তোর রূপ দেখে দেখে সারাটা জীবন কাটিয়ে দেবো, এখন তো দেখছি তুই নিজেই আমাকে ইচ্ছে করে নিজের দিকে টেনে নিচ্ছিস। তারপর যখন সত্যি স্বামীর অধিকার নিতে চাইবো, তখন তো চেঁচিয়ে হাজারটা অভিযোগ বসাবি। নিজে এসব করবি, আর তখন আমি কাছে আসলেই তোর বাহানা শুরু হয়ে যাবে। কি করছেন? হাত ছাড়ুন বলছি। হাজবেন্ডকে কি ভাই বলে ডাকবো? আপনি তো বললেন ভাই না ডাকতে, তাহলে কি ডাকবো? মিস্টার মাফিয়া। এটাতেও নিষেধ করেছে, তবুও ওটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। এটাও ছাড়ার চেষ্টা করছি। সবগুলোই যদি বন্ধ করে দিই, বলবোটা কি তাহলে? আজব তো। নিজের হাজবেন্ডকে মাফিয়া বলতে তোর লজ্জা করে না? আর কিসের ভাই? ফালতু শব্দ আবার মাথায় আনছিস কেন? আশ্চর্য তো, আমি কখন বললাম? আমি তো বুঝিয়ে বলেছি শুধু।
হাজব্যান্ড ডাকতে না পারলে আর কি বলবো দয়া করে সেটা আপনি নির্ধারণ করুন প্লিজ। এখন ছাড়ুন, উঠবো আমি। উফ, কোমরটা শেষ করে দিলেন তো। সেটা তো আমি জানি না। নিজের ভালো চাইলে হাজবেন্ড বলতে পারবি না, ওটা বললে নিজেকে পাক্কা বিবাহিত মনে হয়, তখন কিন্তু তোর উপর দিয়ে সবটা যাবে, বুঝলি? কথাটা বলে আরিয়ার হাত দুটি ছেড়ে দিয়ে এক হাতের তালু শক্ত করে ধরে নিজেই আরিয়াকে উঠিয়ে বলল, সব চেঞ্জ কর যা। ভেবেছিলাম ঘুমিয়ে গেলে বসে বসে দেখবো, বাট পারবো না মনে হয় নিজেকে। এটুকু বলে থেমে গিয়ে আবারও বলল, ওহ গড, সব উল্টাপাল্টা কথা বলছি আজ। সামনে থেকে যা, আর এসব চেঞ্জ কর। আরিয়া অবাক হয় কিছুটা। লোকটা কি সবসময় এমনই থাকবে? এই ভালো তো এই খারাপ, এটাকে কি বলা যায় খোদা মালুম। আলিয়া ডান পাশে কাত হয়ে শুয়ে আছে, মনে মনে বজ্জাতি লোকটাকে বকছে। এমন করে ধমকিয়ে কেউ ঘুমাতে পাঠায়? কথাই বলবো না ওনার সাথে। কিছুক্ষণ আগেই আহা কি সুলভ সুশীল বাক্যগুলো মুখধ্বনিতে ছিলেন, আর এখন এসে কি সব বলছে। সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হয় এই লোকটার। আফরানের ধমক খেয়ে তখন কথা না বাড়িয়ে জোরে জোরে পা ফেলে সাজগোজ না খুলে একটানে ইনারটা মাথা থেকে ছাড়িয়ে পাশে ছুঁড়ে মেরে বাম কাত হয়ে হাতের ওপর শিও গালে ফেলে ঘুমানোর চেষ্টা চালায়। এদিকে খালি পেটে মনে হয় ইঁদুর ঢুকে গিয়েছে। সেই সকালে মনে হয় কিছু খেয়েছিল, আর তো খাওয়াই হয়নি। কিন্তু কিভাবে খাবে এখন? এর আগের সময় খাওয়া যায় নাকি যত সব। আবারও মনে মনে অভিযোগ জানায় আফরানের ওপর। গভীর ঘুম থেকে শরীরে ঠিক পেটের ওপর কিছু হালকা পরশ পেয়ে ঘুমটা চলে যায় আরিয়া। লাইট ল্যাম্পটা জ্বালানোই আছে, এখনো ভালো করে ঘুমটা ধরেনি আরিয়াকে। অনেকটা সময় সজাগ থেকে আফরানের থেকে আরো কিছু শব্দ অথবা কথা বলার আশা করেছিল যখনই, কিন্তু সেসব হলো না। চোখটা লেগে এসেছে। ঠিক সেই সময়টাতেই কিছুর স্পর্শ নিজের শরীরে অনুভব করতেই চোখ খুলে আরিয়া। মুখটা কাঁপে তার। লাইটের দিকে একবার তাকিয়ে সেই স্পর্শকৃত জায়গাতে তাকিয়ে থাকে, মুহূর্তেই কেঁপে ওঠে। আফরান তীব্র দৃষ্টি ফেলে মুখে মৃদু হাসি নিয়ে হাতের শাপলা ফুলটি দিয়ে আরিয়ার জামাটা হালকা উপরে উঠিয়ে নগ্ন পেটে ছুঁয়ে দিচ্ছে। আরিয়াকে চোখ মেলতে দেখেও স্বাভাবিকভাবেই আছে আফরান। আরিয়া উঠে বসতে চায়, কিন্তু সাহসে কুলায় না, তাই ওভাবে থেকেই বলল, কি করছেন আপনি? আফরান কথা না বাড়িয়ে চুপচাপ এবার হাতের ফুলটা আরিয়ার চেহারায় বুলিয়ে দিতে লাগলো। কপাল থেকে গালের শেষ সীমানা অবধি ছুঁয়ে দিচ্ছে আরিয়ার শরীর। কেঁপে কেঁপে উঠছে বারবার। আফরানের কাছে বিষয়টা বেশ ভালো লাগছে। চোখের পাপড়িগুলো কাঁপছে, ঠোঁট দুটো মৃদু কম্পনে বেগতিক সীমা ছাড়ায়। হাতের শাপলাটা ফেলে এবার পাশ থেকে গোলাপের কিছু পাপড়ি নিয়ে আরিয়ার মুখের উপর অল্প অল্প করে ফেলতে লাগলো। মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ির মতোই ওষ্ঠাধয় জোড়া। কি করছেন আপনি? ঘুমাননি এখনো? পাশে ঘুম হারাম করা জিনিস রেখে কিভাবে ঘুমাই? একটু ইচ্ছে হচ্ছিল কিছু পাওয়ার কিংবা দেয়ার। কি বলছেন? আফরান এবার ফুল ছিটানো বন্ধ করে আরিয়ার মসৃণ হাত দুটি মুঠোবদ্ধ হয়ে শক্ত করে রেখেছে দেখে স্মিত হেসে একটু নিচে গিয়ে পা থেকে নূপুর দুটো খুলে দিতে লাগলো। আরিয়ার সাথে সাথে উঠে বসলো। কি করছেন? আমি খুলে নিব ওগুলো। আরিয়ার কথায় পাত্তা না দিয়ে মিনিটের মাথায় ওগুলো খুলে দিয়ে একবার খাট থেকে উঠে বেডসাইডের ড্রয়ার থেকে গোল্ডের দুটো নূপুর নিয়ে এসে দুপায়ে পরিয়ে দিয়ে আরিয়ার দিকে তাকিয়ে আবারও স্মিত হেসে পায়ের কাছ থেকে এসে আরিয়ার পাশে বসলো। এগুলো ছাড়া যেন কখনো তোমার খালি পা দেখতে না পাই, ওকে? কথাটা বলে গলা থেকে ভারী স্বর্ণের হারটা খুলে দিতে লাগলো। আফরানের মৃদু স্পর্শ আরিয়ার শরীরে শিহরণ বয়ে যায়। বুকে ধুকপুক আওয়াজ শুরু হয়, যেন ঢোল পিটাচ্ছে কেউ ভেতরে। এই মুহূর্তটা এমন যাচ্ছে আরিয়ার জন্য। হারটা খুলে হাত বাড়িয়ে টেবিলের ওপর রেখে বলল, এটুকু চেয়েছিলে তাই না? দিয়ে দিলাম, কিন্তু তুমি তো পরে এটুকু জানো না। আরু কথার আওয়াজে বুঝতে পারলো আরু লোকটা মজা করছে, কিন্তু তুমি কথাটা বড্ড বিমোহিত করেছে আরুকে এই মুহূর্তে। জানেন আমি আপনার উপর এতগুলো রাগ করেছিলাম, তবু আপনি আমার রাগ ভাঙানোর চেষ্টা করেননি, তাই তো আরো বেশি রাগ হলো। ভেবেছিলাম সারা রাত দুজন গল্প করে কাটাবো, আপনার ওই দীর্ঘাকারের বেলকনিতে গিয়ে চাঁদ দেখবো। কিছুই হলো না, তাই খুব খারাপ লেগেছিল। কিন্তু এখন আমি ওকে। কথাটা বলে একরাশ হাসি ফুটিয়ে আফরানের দিকে ঘুরে বসে কিছু বলতে চাইলো, কিন্তু বলার সুযোগ হলো কই। গলা আটকে যায় বাকি কথা। আফরানের নিখুঁত দৃষ্টিতে এই মুহূর্তে কতটা নেশা ধরে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে।
কিন্তু কিসের এই সুধা? কিসের জন্য এমন লাগছে ওনাকে? এভাবে এক দৃষ্টে কেন তাকিয়ে আছেন? আমাকে খুব ভালো করে দেখাচ্ছে নাকি? তাই বলে এভাবে তাকানোর কি আছে? কথাগুলো ভাবার মাঝে আফরান বিচলিত গলায় বলে উঠল, বউ, আমি আমার অধিকারটুকু পেতে চাই দিবি। আজ নিজেকে কন্ট্রোল করা কষ্ট হয়ে যাচ্ছে খুব। ঘুমিয়েছিলি ওভাবেই থাকতিস, তাহলে তো তোর এই আওয়াজ আমার ভেতরে তোলপাড় বয়ে আনতো না। কিন্তু এখন তোর শহর ভাঙ্গে নিজের পরশ ছুঁয়ে দিতে চাই আরো। এটা মোটেও আমার দোষ নয়, তোর দোষ। ওকে? আফরানের হঠাৎ এমন কথায় আরিয়া ভরকে গেল। এভাবে কেউ কথা বলে? হঠাৎ হঠাৎ কি হয় ওনার? মাঝে মাঝেই ঠোঁটকাটা কথা বলে ওঠে। আফরানের গলা শুকিয়ে আসছে। এতটা নেশাময় বিচলিত গলা আরিয়া কখনো শোনেনি সামনে বসা লোকটার থেকে। কতটা আবেগ জড়িত এই গলার স্বর। কিন্তু এই ধরনের কথা শুনতে হবে এই মুহূর্তে আরিয়া ভাবেনি হয়তো। তাই অবাক কণ্ঠে প্রশ্ন তুলল, আপনি ঠিক কি বলতে? এটুকু বলতে আফরান আকস্মিক নিজের শার্টের বোতামগুলো এক হাতে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে আফরানের। অন্য হাতে আরিয়াকে অকস্মাৎ নিজের কাছে এনে আরিয়ার ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয়। আরিয়ার গলায় কথা আটকে যায়। কেমন অপরিচিত লাগছে এই লোকটাকে। কিসের জন্য এমন মনে হচ্ছে জানে না, তবে এমন অবস্থা কখনো হয়নি এই লোকটার। শার্টের বোতাম ছাড়ানো শেষ হতেই একবার নিজেকে আলিয়ার থেকে ছাড়িয়ে শার্টটা ছিটকে পাশে ফেলে দেয়। আরিয়া দৃষ্টিতে বিষয়টা পড়তেই বুঝতে বাকি রইল না। সুযোগ পেয়ে কিছু বলতে চাইল। শুনুন না, আমি আরিয়ার কথা শেষ করতে না দিয়ে আফরান আবারও আরিয়ার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। দুহাতে আরিয়ার শরীরে ওড়নাটা খুলে নিয়ে পাশে ছুঁড়ে ফেলে। এক হাত আরিয়ার গালে, অন্য হাত চুলের পেছন পার্শ্বে শক্ত করে ধরে নিজের মতো করে শান্তি অনুভব নিতে থাকে আরিয়ার থেকে। আরিয়ার নিঃশ্বাসের আওয়াজটাও যেন ঘনত্ব লাভ করছে। দুহাতে আফরানের দু কাঁধে খিচে ধরে আছে। আফরান মিনিট কয়েক পর নিজেই ছেড়ে দেয় আরিয়াকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে, সেটাও কিছু আওয়াজ করেই। আরিয়ার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, সরি। শব্দটা আফরানের নিঃশ্বাসের সাথে যেন মিশে গেল। একদম নিম্ন আওয়াজে বলল কথাটা। আরিয়া চোখ বন্ধ করেই আছে। আফরানের এই প্রতিটা নিঃশ্বাসের প্রবল বেগ এই মুহূর্তে আরিয়াকে সত্যি স্থির থাকতে দিচ্ছে না। আফরান এবার আরিয়ার কপালে একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে পেছনের চুলগুলো এক সাইড করে সরিয়ে কোটির জিপটা খুলে নিয়ে নগ্ন পিঠে হাত রাখলো। পরপর চুমু খেলো ঘাড়ে, গলায়, চুলে, কানের পাশটায়। আরিয়া শুধু জাপটে ধরে আছে আফরানের পিঠ। আফরানের এই অবস্থা দেখে নিজেই ক্ষুদ্র গলায় আওয়াজ করলো, লাইট। এটুকুই বলল শুধু। আরিয়ার কথায় আফরান এর বুঝতে বাকি নেই এতে আরিয়ার সম্মতি আছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি জমিয়ে দুষ্টু কণ্ঠে বলল, দেখব। আরিয়া রুম থেকে বেরিয়ে প্রথমেই মায়ের রুমে গিয়ে পা দুটো ঝুঁকে সালাম করে নিয়ে বলল, আগে থেকে ব্যথা কমেছে? রহিমা বেগম মাথা হালকা ঝুঁকিয়ে বুঝালো, না। আরিয়ার চেহারাটা মুহূর্তেই আবার মলিন হয়ে গেল। মাকে আশ্বস্ত করতে বলল, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে মা। পাশ থেকে খলিল সাহেব মুচকি হেসে বললেন, তুমি কাপড় পরতে কখন শিখলে? আরিয়া একটু লজ্জা পেয়ে নিম্ন গলায় বলল, বাবা আমি একটু নিচে থেকে আসছি। হ্যাঁ অবশ্যই যাও। আজ প্রথম দিন, দোয়া করি সুন্দরভাবে তুমি সবার মন জয় করেই চলবে, সবার যত্ন নেবে। আরিয়া একদম নম্র মেয়ের মতো নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়ে রুম ছাড়ে। নিজের পাশে হঠাৎ আরিয়াকে দেখে সামিরা অবাক হয়ে বলল, এ কি করছেন এখানে? আরিয়া আজ যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে কারোর সাথে কথা বলতে। নিচের দিকে তাকিয়ে বলল, কি করতে হবে? আমি কিন্তু কিছু জানি না, শিখিয়ে দিবি? সামিরা আরিয়ার এমন ব্যবহার দেখে বলল, এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে বলতো? আরিয়া আরেকবার মুচকি হেসে নিজের শাড়ির আঁচলটা দিয়ে চেহারার সামনে ধরে বলল, কোথায়? কিছু হয়নি তো। সামিরা এতক্ষণে খেয়াল করলো আরিয়ার পরনের শাড়ি। সে তো ভুলেই গিয়েছিল আরুর বিয়ে সবে মাত্র হয়েছে। ও এতক্ষণ বুঝে আসলো এভাবে লজ্জা কেন পাচ্ছে মেয়েটা। ঢং বন্ধ করবি? তোর লজ্জা দেখে আমার নিজেরই এখন লজ্জা লাগছে। আরিয়া কপাল কুঁচকে মুখের ওপর থেকে শাড়িটা সরিয়ে বলল,
এমন করছিস কেন? দেখিয়ে দে না কি কি করতে হবে। এখান থেকে যা, তোর কিছু করতে হবে না। আরিয়া সামিরাকে পাশ কেটে সামনে গিয়ে সবটা একবার দেখে নিয়ে বলল, সব একাই করে দিয়েছিস দেখছিস। হয়েছে, এখন এখান থেকে যাবি? এগুলো নিয়ে যাই টেবিলে। সামিরা বিরক্ত হয়ে বলল, উফ আরু, কি হয়েছে তোর বলতো? বউ বউ কাজকর্ম বন্ধ কর। আর আমি সব করে নিয়েছি, পারলে গিয়ে বাবাকে ডাক। আচ্ছা, আমি চাচাজানকে। এটুকু বলে নিজের জিভে নিজেই দাঁত বসিয়ে বলল, চাচাজানকে এখন বাবা বলতে হবে? সামিরার দিকে তাকিয়ে প্রশ্ন তুলল। সামিরা এবার শব্দ করে হেসে বলল, তোর মাথাটা গেছে আরু, বিয়ে হয়ে এক রাতেই সব গুছিয়ে ফেলেছিস দেখছি। তা শ্বশুরকে চাচা কেন বলতে যাবি? অবশ্যই বাবা বলবি, ওকে? কিন্তু আমার তো লজ্জা করবে, কিভাবে ডাকবো রে? আহ আরু, তুই এবার বেশি প্রশ্ন করছিস দেখছি। চুপ থাক, মাথাটা খাস না, গিয়ে বসে পড়, আমি ডাকছি সবাইকে। পেছন থেকে প্রেমা বলে উঠল, তা বিয়ের পরেই মানুষ কেন শাড়ি পরে? মাথায় ঢোকে না, আমাদের কপালে শাড়ি পরা মুহূর্তগুলো মেবি কখনো আসবে না। প্রেমার কথা শুনে আরিয়া সেদিকে তাকিয়ে বলল, একদম বাজে কথা বলবি না, ওকে? তা কোনটা পরলে ভালো লাগবে? কাল ভাইয়ার সাথে কেমন এনজয় করেছিস সেটা জিজ্ঞেস করবো? তোকে দেখে তো মনে হচ্ছে রাতটা একদম। এটুকু বলতেই আরিয়ার চেহারা আকাশ সমান লাজুকতায় ভরে উঠল। সামিরা হু হু শব্দে হেসে উঠে বলল, তুই চুপ কর প্রেমা, আরুটাকে লজ্জায় ফেলে এবার মনে হয় জ্ঞান হারিয়ে 4 থেকে 5 দিনে উঠবে না লজ্জায়। দুজনের এত যাতা কথায় আরিয়া আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রান্নার রুম ছেড়ে গিয়ে সামনে সোফায় বসে টিভিটা অন করে দেয়। দৃষ্টি মাঝে থাকলেও মনটা কেমন যেন করছে। রাতে আফরানের কথাগুলো কানে বেজে উঠল বারবার। প্রতিটা কথায় কতটা নেশা ছিল, প্রতিটা স্পর্শ। এটুকু ভাবতেই ওপর থেকে জাফর সাহেব, খলিল সাহেব নেমে আসে। দুজনকে দেখে আরিয়া উঠে দাঁড়ায়। আস্তে পায়ে হেঁটে গিয়ে জাফর সাহেবের পা ছুঁয়ে সালাম করে দৃষ্টি ফ্লোরে ফেলে দাঁড়ায়। আরিয়াকে এভাবে দেখে জাফর সাহেব স্মিত হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সুখী হও। সবাই খাবারে মনোযোগ দিয়েছে। সামিরা প্রথমবার নিজ হাতে সমস্তটা করেছে। বেশ কয়েক পদের নাস্তা তৈরি করেছে। জাফর সাহেব প্রশংসা করে বললেন, ভালো হয়েছে খুব, সবগুলোই। আয়ুষ মিনিট কয়েক আগে এসেই খাবার তুলেছে মুখে, মাত্রই জেনেছে সামিরা এসব বানিয়েছে। কথাটা শুনে ভালোভাবে একবার তাকালো সবগুলো রেসিপির দিকে। কিছু বলতে চেয়েও আটকিও যায় আজমল সাহেব আর রাবেয়া বেগমকে দেখে। তাই শুধু একবার সামিরার দিকে তাকালো মুগ্ধ নয়নে। সামিরা দাঁড়িয়ে সবার কার কি লাগবে পরিবেশন করে দিচ্ছে। আরিয়াও চেয়েছিল কিছু করতে সামিরার সাথে, কিন্তু সামিরা দেয়নি, জোর করে বসিয়ে দিয়েছে চেয়ারে। সবার সামনে তখন কথা বাড়াতে পারেনি আরিয়া। এটা নিয়ে সামিরার উপর মুখ ভার করে কয়েকবার তাকিয়েছে। বিষয়টা সবারই দৃষ্টিতে পড়েছে। এতে সবার ঠোঁটেই একটু মৃদু হাসির দেখা মেলে। আরিয়ার ব্যাপারে সব ধারণায় আছে, মিষ্টি, কিউট, অভিমানী একটা মেয়ে, খুব ধৈর্যশীল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরিয়া বারবার উপরে তাকাচ্ছে, অপেক্ষা করছে হয়তো কারোর জন্য। সবসময়ের মতো আজকেও জাফর সাহেবের পাশের চেয়ারটাতেই আরিয়া বসেছে। তবে আজ আরিয়ার পাশের সিটে প্রেমা, পরেরটায় সাদেক। সাদেকের ফ্যামিলি আসার কথা ছিল বিয়েতে, কিন্তু সময়ের জন্য আসতে পারেনি। কিন্তু প্রেমার মা এসেছে, বিয়ের দিনই সকালে এসেছিল। সাদেকের পরের চেয়ারটায় বসেছে সাজেদা বেগম। আরিয়া মুখে খাবার তুলছে না দেখে পাশ থেকে জাফর সাহেব বললেন, কিছু হয়েছে মামনি, খাচ্ছ না কেন? আরিয়া জাফরের কথায় মাথা ঘুরিয়ে সেদিকে তাকায়। হ্যাঁ, খাচ্ছি তো। কথাটা বলে খাবারে হাত রেখে আরো একবার ওপরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে মনটা আবারও খারাপ হয়ে যায়। তাই আর অপেক্ষা না করে সবার সাথে তাল মিলিয়ে মুখে লোকমা তুলতেই আওয়াজ ভেসে আসলো, নিজেই তো বলে আসলি যে না আসলে নাকি খাবি না, তা এখন কি করছিস? তোর কথার তো দেখছি কোনো মূল্যই নেই। উক্ত কথাটি সকলের কানেই পৌঁছায়। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখে পড়ল আফরানকে। শরীরে ডিপ রেড রঙের শার্ট, প্রথমবার এই রঙের শার্ট আফরানের পরনে। ফর্সা শরীরটাই যেন ঈর্ষা করে প্রশ্ন তুলছে, এটা কেন পরেছিস? বুঝতে কষ্ট হচ্ছে যে
তুই ন্যাচারাল সুন্দর নাকি এটা পড়ার কারণে সুন্দর হয়েছিস? আরিয়া একবার আর চোখে সবার দিকে তাকায় না, সবার নজর ওনার দিকেই। কথাটা ভেবে মুচকি হেসে আবার আফরানের দিকে তাকায়। আফরানের দৃষ্টি একদিকে নিবদ্ধ আছে। কি হলো বল? মিথ্যে বলা কবে থেকে শুরু করলি? বলেছি না আমার সাথে মিথ্যে বলার সাহস দেখাবি না। আরিয়া একবার ঢোক গিলে বলল, আসুন না, আমি তো অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি তো আসেননি, তাই ভেবেছি আসবেন না হয়তো। আরিয়ার উত্তর শুনে সামিরা, আয়ুষ, মোট কথা আসনের সবাই একটু অবাক চোখে তাকায় আরিয়ার দিকে। তার মধ্যে আফরান ঠিক আরিয়ার চেয়ারের পেছনে এসে বলল, এইটুকু অপেক্ষা করতে পারিসনি, আর যেন কথার খেলাপ না করতে দেখি। কথাটা বলে আফরান কপাল কুঁচকে চারদিকে একবার তাকায়, বিরক্ত নিয়ে বলল, উঠে দাঁড়া। আফরানের কথার মানেটা কারো বোঝার সাধ্য হলো না। তুমি কি একসাথেই ব্রেকফাস্ট করবে সব সময়, অথবা এখন থেকে কি বাড়িতেই? জাফরের প্রশ্ন শুনেও আফরান জাফরকে শেষ করতে না দিয়ে আরিয়ার দিকে তাকিয়ে একটু ধমকিয়ে বলল, উঠতে বলেছি না? আরিয়া একটু কেঁপে উঠে সবার সামনে আজকেও এমন ধমকিয়ে কথা বলা একদম উচিত হয়নি ওনার। আমি তো আর ইচ্ছে করে খেতে চাইনি, তাই বলে এভাবে খাবারের মাঝে উঠিয়ে দেবেন? কথাটা মনে মনে ভেবে মুখটা কালো করে উঠে দাঁড়িয়ে বলল, আমার শেষ হয়নি তো। আফরান চুপচাপ আরিয়ার ডান হাতটা ধরে চেয়ারটা একটু পেছনে এনে আরিয়াকে সেখান থেকে একটু সাইড করে নিজে বসে পড়ল। সবাই শুধু আফরানের কাজগুলো দেখে যাচ্ছে, তাছাড়া কি বা বলবে? এর সাথে কথা বলা মানে উল্টো উত্তর দিয়ে ডিরেক্ট চুপ করিয়ে দেবে, নয়তো উত্তর না দিয়ে অপমান করবে। আরিয়া এবার একবার আফরানের দিকে তাকায়, বজ্জাত লোক একটা, নিজে বসবে বললেই তো হতো। আরিয়া এবার সেখান থেকে চলে আসতে চায়। আফরান আরিয়ার হাতটা ধরে এক টানে নিজের উরুর উপর বসিয়ে ফেলে। কি করছেন কি? কথাটা না চাইতেই আরিয়া সজোরে বলে ফেলে। সবার দৃষ্টি পরখ করে নিয়ে আরিয়া নিজের দু চোখ বন্ধ করে ফিসফিস করে বলতে লাগলো, সব সময় বাড়াবাড়ি করতেই থাকে এই লোকটা, লাজ লজ্জা তো নেই, আমারটাও শেষ করে দিচ্ছে। তারপর মাথাটা একবার আফরানের ঠিক বাম সাইডে এনে আস্তে করে বলল, সবাই দেখছে, ছাড়ুন না, আমি অন্যটাই বসছি। আফরান আরিয়ার প্লেটে হাত রেখে বলল, ফিস ফিস করে কি বলছিস? আফরানের এহেন কাণ্ডে আয়ুষ কেসে ওঠে। ঠিক আফরানের অপর পাশের সামনের বরাবর চেয়ারটায় আয়ুষ বসে। পাশ থেকে এক গ্লাস পানি সাবার জন্য বলল, আজ আমার যদি এমন কেউ থাকতো। আফরান কপাল কুঁচকে আয়ুষের দিকে তাকাতেই আয়ুষ একটু ভীত হয়ে আবার বলল, না মানে এমনি বললাম। আফরানের ব্যবহারটা এই মুহূর্তে সবার কাছে আনইজি লাগলেও কেউ কিছু বলল না। বউ তার যা ইচ্ছা করুক, কার কি আসে যায়? বললে কি শুধরে যাবে নাকি? অপেক্ষা না করে প্লেটে হাত রাখলো আফরান। এতেও পাশ থেকে জাফর সাহেব একটু বেশি অবাক হলেন। যে ছেলে নতুন প্লেট ছাড়া খায় না, সেখানে আজ অন্যজনের খাবারেই হাত, কিন্তু নিজের ভেতরের ভাবনা ভেতরেই রাখলেন। প্রথমে লোকমাটা আরিয়ার দিকে ধরে। আরিয়া বারবার নিজের দৃষ্টি চারদিকে করছে, কে কি ভাবছে এসব ভাবতে ভাবতে আরিয়ার মাথাটা ছিঁড়ে যাচ্ছে পুরো। কিন্তু কারো দৃষ্টি এদিকে নেই, সবাই নিজেদের খাবারে ব্যস্ত দেখেই আরিয়া আফরানের হাত থেকে খাবারটা মুখে তুলে আবারও ইশারা করে বোঝায় ছেড়ে দিতে। কিন্তু আফরান এসবে হেলদোল করলো না, একটু কোলেই তো বসিয়েছে, এমন করার কি আছে? সবাই নিজেদের খাবারে ব্যস্ত হলেও আয়ুষ পরপর আফরানের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। আয়ুষের এই জিনিসটা সামিরাও খেয়াল করেছে তখন থেকে। ভাইয়া আরুকে এভাবে খাইয়ে দিচ্ছে, তাতে এমন করে হাসার কি আছে? আশ্চর্য। তাই আবারও আফরানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। আয়ুষ এবার সামিরার দিকে তাকায়। দু চোখ এক হতেই আয়ুষ দুঠোঁট মিলিয়ে গোল করে ফ্লাইং কিস ছড়ে সামিরার দিকে। সামিরার সঙ্গে সঙ্গে কাশতে শুরু করে। রাবেয়া বেগম বলল, কি হয়েছে? পানি খাও, নাও। রাবেয়া বেগম মেয়ের দিকে পানি এগিয়ে দিলেন। মায়ের পাশে দাঁড়িয়ে আছে সামিরা। লোকটা এমন কেন? মাঝে মাঝে কি হয় এদের? মানুষ চোখে লাগে না এদের? দ্বিধাহীন নিজেদের কাজ করে। এই দুই ভাই দেখছি একই টাইপ। কথাটা ভেবেই রাবেয়া বেগমের হাত থেকে পানি নিয়ে সেটা মুখে নেয়। ওনার দিকে তাকাতে গেলাম কেন? না তাকালে তো এমন করতে পারতো না।
সামিরার হুঁশ উড়ে যাচ্ছে আকস্মিক আয়ুষকে এমন করতে দেখে। না চাইতেও তো আবার আয়ুষের দিকে চোখ চলে যায়। এবার আয়ুষ মুচকি হাসি দিয়ে চোখে আফরানের দিকে কিছু ইশারা করলো। সামিরার বোঝার বোধগম্য হলো না, তাই আফরানের দিকে না তাকিয়ে না বুঝে আবার আয়ুষের দিকে ইশারায় ভ্রু উঁচিয়ে প্রশ্ন তোলে। আয়ুষ কপাল কুঁচকিয়ে চারদিকে একবার তাকিয়ে বাম হাতের ঠিক গলার নিচ বরাবর বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ঘষে আফরানের দিকে ইশারা করে। সামিরা এবারও বুঝতে অসুবিধা হয়, কিন্তু নিজ জায়গা থেকে আরিয়া, আয়ুষ আর সামিরার বিষয়টা খেয়াল করেছে মাত্রই, যখন আয়ুষ নিজের গলাতে দেখিয়ে আবার আফরানের দিকে তাকালো। কেমন যেন খটকা লাগলো বিষয়টা আরিয়ার কাছে। কি বোঝাতে চাইলো, তাই একবার নিজে সেদিকে তাকায় আর নিজেই লজ্জায় পড়ে যায়। উনি কি নিজেকে আজ আয়নাতে দেখেনি? ও গড, কেন আসতে বললাম? দোষটা আমারই তো। এক হাতে নিজের চোখের ওপর হাত রেখে আফরানকে কিছু বলতে চায়, কিন্তু কোন মুখে সেভাবে বলবে? একটা নয়, দুটো নয়, পুরো 3টা কামড়ের দাগ বসে আছে সেখানটায়। আফরানের দিকে তাকাতে গিয়ে আরিয়াকে এমন করতে দেখে আয়ুষ এবার হু হু করে নিজেই হেসে দেয়। বুঝতে বাকি নেই আরিয়াও যে খেয়াল করেছে বিষয়টা। এবার আয়ুষের দিকে প্রশ্ন একে, কয়েক জোড়া চোখ আয়ুষের দিকে তাকিয়ে। কারো তোয়াক্কা না করে আয়ুষ নিজের কাজে বিদ্যমান হেসেই যাচ্ছে। পাশ থেকে সাদেক বলল, নিশ্চিত তোকে ভূত কিলিয়েছে। কি হয়েছে বলবি? একা একাই হেসে যাচ্ছিস। আয়ুষের এহেন অবস্থায় আফরান বেশ খানিকটা বিরক্ত হয়ে আরিয়ার ডিস্টার্ব হচ্ছে কিনা সেটা দেখার জন্য আরিয়ার দিকে তাকাতেই আরিয়াকে নিজের চোখের ওপর দুহাত রেখে চেপে ধরে থাকতে দেখে বোঝার চেষ্টা করলো, কিন্তু আফরানের মাথায় ঢুকলো না এভাবে লজ্জা পাচ্ছে কেন হঠাৎ করে তার বউ। এখানে বসিয়েছি, এতে তো এমন লজ্জার কোনো বিষয় না। আফরান আরিয়াকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই আয়ুষ বলে উঠল, ভাই তেমন কিছু না, তুই খাবার শেষ কর জলদি, নয়তো তোর আরো আমার নতুন ভাবি শেষ হয়ে যাবে একদম। আয়ুষের তখন থেকেই এমন অদ্ভুত আচরণটা সামিরাকে সত্যি আকৃষ্ট করেছে। কি হয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করে আফরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে বাকি নেই। সামিরা এবার নিজেও লজ্জায় পড়ে গেল, তাই আয়ুষের দিকেও তাকানোর সাহস পাচ্ছে না। আবার কখন কি করে বসে। জাফর আয়ুষকে লক্ষ্য করে বলল, এভাবে হেসে যাচ্ছ কেন তখন থেকে? এখানে হাসার কি আছে? তার বউ যেভাবে ইচ্ছে সেভাবে, যেখানে ইচ্ছা সেখানে বসাবে। তার মাথায় যে এটুকু বোঝার ব্রেন নেই তুমি আমি সবাই জানি। শুধু শুধু আমার মামুনিকে অস্বস্তিকর অবস্থায় ফেলবে না। আয়ুষ এবার আর বাড়াবাড়ি না করে হাসিটা জোর ধামাচাপা দিয়ে দেয়। সবাই একটু বিরক্ত হয়ে আবার খাবারে মনোযোগ দেয়। আরিয়া এখনো এভাবে আছে। আফরান কারো কথায় কানে না নিয়ে কোনো উত্তর সংলাপ কিছু যুক্তি না দেখিয়ে বাম হাতে আরিয়ার মুখ থেকে হাত সরাতে চায়, কিন্তু আরিয়া শক্ত করে নিজের মুখে চেপে ধরে আছে, তাই ছাড়াতে বৃথা হয়ে বলল, ঠিক আছে, চাইলে এখান থেকে উঠতে পারো। বলে নিজের বাম হাতে এতক্ষণ আরিয়াকে যেভাবে পেঁচিয়ে ধরেছিল সেখান হতে হাত সরিয়ে নেয়। আরিয়া এবার 2 আঙুলের ফাঁক করে টিপ টিপ করে চোখ খুলে একবার তাকায় সবার দিকে, বিশেষ করে আয়ুষ আর সামিরার দিকে। তারা ঠোঁট কামড়ে হাসছে এখনো, কিন্তু এদিকে তাকাচ্ছে না। তাই সুযোগ বুঝে আরিয়া চটজলদি বাম হাত আফরানের সেই লাভ বাইট চিহ্নিত স্থানের উপর ধরে, অন্য হাতের শার্টটা পেছনের দিকে টেনে সামনে থেকে গলা অবধি ঢেকে দেয়, নিজ হাত সরিয়ে নেয়। কাজটা আরিয়া এতটা জলদি করেছে যে আফরান বুঝে উঠতে না পেরে তৎক্ষণাৎ আরিয়াকে ধমকে বলে উঠল, কি হয়েছে তোর? শার্ট নিয়ে এমন ধস্তাধস্তি করছিস কেন? আজীব তো। আফরানের ধমকে আরিয়া কেঁপে ওঠেন। পাশ থেকে জাফর বললেন, আবার শুরু হয়ে গিয়েছে তোমার? কি করেছে ও? আফরান জাফরের উত্তরে কিছু বলতে যেও হঠাৎ চুপসে যায় আয়ুষের ঠোঁটে হাসি দেখে আর আরিয়ার ছলছল চোখ দেখে। কি যেন মনে করে একবার নিজের ডান হাত দিয়ে কলারের দিকে শার্টের ভেতরে একবার হাত ঢুকিয়ে বোঝার চেষ্টা করে নিজেই আহত হয়। এবার নিজেই শার্টের উপরের যে 2টো বোতাম বরাবরের মতো খোলা থাকে সেগুলো ঠিক করে লাগিয়ে নিতে নিতে আরিয়ার চোখের দিকে তাকিয়ে নিজেই নিজেকে মনে মনে শাসায়, বউয়ের প্রেস্টিজ রক্ষা করতে এখনই এত উদাসীন আমি? আমার মতো ছেলেদের মোটেও বিয়ে করা উচিত হয়নি। তার উপর নিজেকে ওর মাঝে প্রশান্ত করার চেষ্টা করি।
কথাটা ভেবেই আফরান খাওয়া বন্ধ করে হাত ধুয়ে আরিয়ার দিকে তাকিয়ে আস্তে গলায় বলল, রাগ করেছো? আমি খেয়াল করিনি। আরিয়া কোনো কথা বলল না, এমনকি আফরানের দিকেও তাকালো না। আফরান বুঝলো রাগ করেছে তার বউ, করবে নাই বা কেন, ভুল করেছে অবশ্যই করবে। আর ওই আয়ুষকে তো এটুকু ভেবে আয়ুষের দিকে তাকিয়ে কপাল কুঁচকে তাকায়। দেখ ভাই, এভাবে তাকানোর কিছু নেই। আমি কিন্তু কিছু মনে করিনি। তোর বউ লজ্জা পেয়েছে, আমি কি করব? আফরান বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এক হাতে আরিয়াকে ধরে হাঁটা শুরু করে দেয় ওপরের দিকে। সবাই সেদিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদের কাহিনী কারো আজ অব্দি বুঝে আসেনি, আর মনে হয় না কখনো বুঝবে কেউ। কথা বলবেন না আমার সাথে। আরিয়ার অভিমানী কণ্ঠ। দেখো আরু, খেয়াল করিনি, সত্যি বলছি। আফরান উপরে এসে দরজা আটকিয়ে আরিয়ার হাত ছেড়ে দিয়ে বলল, সরি আরু, আমি খেয়াল করিনি, এরপর থেকে সবকিছু খেয়াল করব। আরিয়া কথা না বলে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায়, কথা বলবে না বলে মনস্থির করে। সবার সামনে এভাবে ধমক দেবে কেন? আগে তো যাচাই করবে কি হয়েছে, তাই না? আফরান আবারও আরিয়ার সামনে দাঁড়িয়ে বলল, নেক্সট হবে না, প্রমিস। কথা বলবেন না আমার সাথে। উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিস না। সরি বলেছি, মেনে নে ব্যাস। এটা সরি বলার স্টাইল? কিভাবে বলবো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি প্রথমবার কারো কাছে সরি বলছি, সেটাও এমন ভাবে নিচ্ছিস, আমার কিন্তু বিরক্ত লাগছে। যা ইচ্ছে করুন, আপনার সাথে কথা নেই আমার। তোর কি মনে হয় তুই আমার সাথে কথা না বলে থাকতে পারবি? অবশ্যই পারবো, কেন পারবো না? কতক্ষণ? 3 বছর কিভাবে থেকেছি। আমাকে দেখিসনি তাই কাছ থেকে পারবি না। পারবো। চ্যালেঞ্জ? আরিয়া কি বলবে ভাষা খুঁজে পায় না। এমন করে সিরিয়াসলি নেওয়ার কি আছে? কি হলো বল, পারবি না তাই তো? মোটেও না। ওকে, আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। আরিয়া কথাটা বলে মুখ ভেঙচি কাটে। আফরানের কাছে শব্দটা খুব বিষাদময় লাগলো। অজান্তেই হাত দুটো মুঠো হয়ে আসলো। সে তো জাস্ট দেখতে চেয়েছিল বর্তমানে আরিয়ার আসক্তিটা আফরানের জন্য কতটুকু। এখনো এই মেয়ে তার প্রতি ঠিক তার মতো করে আসক্ত হতে পারেনি। এইটুকু আসক্ত চায় না। বেপানা মোহাব্বত লাগবে, যার সীমা হবে বেহদ, অর্থাৎ এর কোনো সীমা থাকতে পারবে না। নিজের জিদটুকু নিজে হজম করে নিয়ে এক মুহূর্ত আর না দাঁড়িয়ে থেকে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আরিয়া অবাক হয়। সে তো ভেবেছিল আবারও সরি বলে অন্তত রাগ ভাঙাতে চাইবে মিষ্টি করে, কিন্তু চ্যালেঞ্জটা এত সিরিয়াসলি কেন নিল? ওকে, নিয়েছি যখন দেখিয়ে দেব আমিও পারি। বলেই ঠোঁট বাঁকায় আরিয়া। সময়টা ঠিক 10:30 কি 11টা বাজবে। বাড়ির মেহমান বিদায় নিয়ে চলে যাবে এখন। জাফর সাহেবের সাথে কথা বলে বিদায় জানিয়েছেন, এখনই দরজা পেরোবেন বোধহয়। রাবেয়া বেগম একবার শেষবারের মতো আয়ুষের দিকে তাকায়। এই চাহনির ভাষা বুঝতে আয়ুষের সমস্যা হয়নি। সেদিন আয়ুষ ফিরে যাওয়ার পর রাবেয়া নাবিলের কথা জিজ্ঞেস করাতে আয়ুষ মিথ্যে বলে কথা কাটিয়েছিল। বলেছিল আফরানের সাথে কথা বলতে পারেনি, অন্য সময় বলবে। তাই এই মুহূর্তে রাবেয়া বেগম রুম ছাড়ার আগে আয়ুষের দিকে তাকায়। আয়ুষও দু চোখের পাতা এক করে বোঝায় ঠিক আছে, কথা বলবে। কিন্তু এমন সময় উপর থেকে সামিরাকে রেডি হয়ে নিচে নামতে দেখে বোঝার চেষ্টা করে সবার সাথে কি চলে যাবে নাকি। হলো সেটাই। রাবেয়া বেগমের পাশে গিয়ে দাঁড়িয়ে জাফরকে সালাম করে বলল, বাবা আসছি, ঠিকমতো নিজের যত্ন নিও, ঠিক আছে? তুমি যদি কিছুদিন থেকে যেতে। আসবো তো, কিন্তু এক্সাম সামনে, অনেকদিন হয় কিছুই পড়া হয়নি বাবা। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? সময় পেলে চলে আসবে। আজমল সাহেব এবার বলে উঠলেন, আমি মনে করেছি এভাবে এত বেশি না আসলেই ভালো হবে। আমি কি বোঝাতে চেয়েছি অবশ্যই তুমি বুঝবে। সামনে থেকে স্বামী স্ত্রী ভালোভাবে চলার চেষ্টা করলে ভেতরটা কিরকম আহত হয়ে থাকে তা নিশ্চয়ই বোঝো। আমার মেয়ে বেলায় আমি চাই না তার কষ্ট হোক। যতই হোক মানিয়ে নিয়ে একজন মেয়ে জন্য বিষয়টা খারাপ লাগবেই। আমি কিন্তু আয়াস বাবাকে মোটেও কিছু বলতে চাচ্ছি না, কারণ তারও দোষ নেই, কারণ সবটা সময় তো সত্যি বোনের। এটুকু বলতে পাশ থেকে আয়ুষ বলে উঠল, বাড়ির বউ বাড়িতে আসবে না, তাহলে কোথায় থাকবে? বাপের বাড়ি?
আমি কিন্তু সামিরাকে খুব বেশি দিন ওই বাড়িতে আর থাকতে দিচ্ছি না বলে দিলাম। আর ওটাকে কোন দিক দিয়ে বোন মনে হয়? বউকে বোনের জায়গায় কিভাবে বসাতে হয়, আশ্চর্য তো। কথাগুলো এক শ্বাসে বলে সামিরার কাছে গিয়ে ওর হাত ধরে নিজের দিকে নিয়ে এসে বলল, আবারও না বলে লাফিয়ে চলে যাচ্ছিস? মাথা কি সবটা ব্রেনলেস? সেদিন কি বলেছিলাম মনে নেই? ওই তুই বলতো, আমার কথা কি তোর মাথায় ঢুকেছিল নাকি সবটা বের করে দিয়েছিস? আর কিভাবে বলতে হবে তোকে? সামিরা আয়ুষের এমন একটু উঁচু আওয়াজের কথায় ভয় পায়, কাপা গলায় বলল, বাবা বলেছে একসাথে চলে যেতে। তাই বলে আমাকে না জানিয়ে হুট করে যাওয়ার সিদ্ধান্ত নিবি? আয়ুষের এ ধরনের কথায় যথেষ্ট অবাক প্রকাশ পেয়েছে সবার চেহারায়। দুজনের কথা শুনে মনে হচ্ছে এরা আগে থেকেই সম্পর্ক ঠিক করে বসে আছে, কিন্তু আপাতত কেউ শিওর না। তাই রাবেয়া বেগম আগে প্রশ্ন করলো, তোমরা ঠিক কি বলছো? আমার মেয়ে এখানে থাকবে কেন? আয়ুষ, তোমরা কি কথা বলছো একে অপরের সাথে? পাশ থেকে জাফর সাহেবও বললেন, আয়াস, তোমাদের কথা শুনে মনে হচ্ছে না যে তোমরা একে অপরের প্রতি বিরক্ত? আয়ুষ সোজা সাপটা উত্তর দেয়, আশ্চর্য, বিরক্ত কেন হতে যাব? বউয়ের প্রতি কেউ বিরক্ত হয় নাকি? হঠাৎ এমন ভাবে বলছো যে? তাহলে এতগুলো বছর মেয়েটার সাথে এমন করেছো কেন? আমি কি করেছি? কখনো কিছু বলেছি? কিছু বলনি বুঝি? তাহলে ও বাড়ি থেকে নিজে নিজে চলে গিয়েছিল। তুমি যে বিয়েটা মানোনি সেটা স্পষ্টভাবেই বুঝেছিলাম। একদম বাজে কথা বলবে না বাবা। আমি প্রথম দিকে বিরক্ত হলেও এই মেয়ে আমাকে বাধ্য করেছে ওর সাথে থাকতে, আর আমি ওকে যেতে বলিনি, পণ্ডিতি করে নিজেই চলে গিয়েছে। সেটার জন্যই শাস্তিস্বরূপ আমিও কিছু বলিনি। ওর এইটুকু মাথায় কি এইসব কিভাবে আসে, সেটার শাস্তি ছিল ওটা। কি বলতে চাচ্ছ? কিছুই না, শুধু এতটুকুই বলে দেই, আজ থেকে আমার পারমিশন ছাড়া বাপের বাড়ির ধারের কাছেও যেতে পারবে না। ছেলেদের চারপাশে আমি আর সামিরাকে সহ্য করতে পারবো না বাবা। অনেক সহ্য করেছি ওকে, আর পারবো না। ওই বাড়িতে যখন তখন যে কেউ থাকবো আর ঘুরঘুর করবে যত সব। আর শোন, তুই কথাগুলো মাথায় ঢুকিয়ে নে। শেষ কথাটা সামিরাকে উদ্দেশ্য করে বলল। সামিরা শুধু আয়ুষের দিকে তাকিয়ে রইল কিছুটা অবাক চোখে। এভাবেও সবার সামনে সংকোচহীন কথা বলতে পারেন উনি। আজমল সাহেব আয়ুষের কথা দ্বারা বুঝলেন এদের দুজনের মাঝে বনাবনি হয়েছে, নয়তো এমন বলতো না। বুকের ওপরে চেপে থাকা এত বছরের পাথরটা সরে গেল এক মুহূর্তে। একটা বাবা সর্বপ্রথম তার মেয়ের শান্তিটা কোথায় হবে সেটাই খোঁজে। মেয়ের খুশিতে নিজেকে সবচেয়ে বেশি নিজেকে সার্থক মনে করেন আজমল সাহেবের বেলাতেও তাই হয়েছে। মেয়ের সংসার ঠিক হয়ে গিয়েছে অলরেডি, ওনার মন সেটাই বলছে। মুখে হাসি এনে সামিরার দিকে তাকিয়ে বলল, মা, আয়ুষ কি সত্যি বলছে তোমরা সব মিটিয়ে নিয়েছো নিজেদের মাঝে? আর তুমি নিজেই সেদিন এসেছিলে, আয়ুষ কিছু বলেনি? বাবার মুখে খুশির ঝলক দেখে সামিরা কি বলবে বুঝতে পারে না, কিন্তু সেদিন সে ইচ্ছে করে যায়নি, বাধ্য হয়ে গিয়েছে। ব্যবহার যদি ঠিক করতো কখনো যেত নাকি? সেদিন তো সে নিজেই জানতো না। উনি সত্যি এটুকু ভেবে লজ্জা পায়। সামিরাকে দেখে কারো বুঝতে বাকি নেই এদের মাঝে সত্যি বিভেদ নেই। সাদেক দরজার কাছ থেকে আসতে আসতে বলল, বাহ বাহ, আমি তো ভেবেছিলাম সারা জীবন বোবা হয়েই থেকে যাবি। যাই হোক, এবার বউ নিয়ে বাড়িতে থেকে আবার ভুলে যাস না ওকে। আয়ুষ এখন মজা করার মুডে নেই, তাই সাদেকের কথার প্রতিউত্তর করল না। জাফর সাহেব এবার আজমল সাহেবের দিকে তাকিয়ে শব্দ হেসে দিয়ে বললেন, বলেছিলাম না, আমি আয়েশকে দেখেছি কয়েকবার ভার্সিটির সামনে। দেখলে কেমন জেলাস হলো আশরাফকে নিয়ে। প্ল্যানটা কেমন করে কাজে লেগে গেল। আজমল সাহেবও সশব্দে হেসে বললেন, কারেক্ট, তোমার কথায় সম্মতি দিতে আমি আজও ভুল করিনি জাফর। আয়ুষ এবার নাক সিটকায়। দুজনের এমন হাসাহাসি তার কাছে এই সময়টাতে ভালো লাগছে না। কি নিয়ে কথা বলছো? আর আমি ভার্সিটিতে কেন যাব? আমি কি পড়াশোনা করি এখনো? অবশ্যই না, তবে তুমি সামিরাকে দেখার জন্য যেতে। আমি তোমাকে কয়েকবার ফলো করেছি অফিসে কাজের মাঝে। তুমি শুধু 2-1 নয়, শতবার গিয়েছো এই 3 বছরে। তার জন্যই আমি আর আজমল দেখতে চেয়েছিলাম সত্যি কিনা। আর আশরাফের ব্যাপারটা সম্পূর্ণ গুজব ছিল, বুঝলে? তোমাকে দেখতে চেয়েছি শুধু। সামিরা অবাক চোখে আবারও আয়ুষের দিকে তাকায়।
জাফরের প্রথম কথাটা শুনে। আয়ুষ এবার কিছুটা ভরকে যায়। কি 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 দেখতে চেয়েছো? হয়েছে দেখা? আমার কাজ আছে, অনেকদিন অফিস যাওয়া হয় না, কি অবস্থা কিছুই জানি না। কথাটা শেষ করে সামিরার দিকে তাকিয়ে বলল, অবশ্য তুই চাইলে একদিনের জন্য গিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে আসতে পারিস। রাবেয়া বেগম পাশ থেকে হেসে বললেন, 3 বছর দূরে থেকে এখন একদিনের জন্য সময় দিচ্ছ? আমার মেয়ে যতদিন ইচ্ছে আমার কাছে থাকবে। এটা আমার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য তোমার শাস্তি। এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। ঠিক আছে, বাট হাজবেন্ড ছাড়া কিন্তু বেশি দিন থাকতে পারবে না, মিলিয়ে নিও। কথাটা বলে আয়ুষ মুচকি হেসে সামিরার দিকে তাকায়। সামিরার মুখখানা লাল হয়ে আছে লজ্জায়। সময়টা সন্ধ্যা বিকেল, ঠিক সূর্যাস্তের আগ মুহূর্তে আফরান ভেতরে ঢোকে। পরনের সকালের সেই ডিপ রেড শার্টটা এখনো শরীরে, তবে পুরো ঠোঁট জুড়ে রক্ত প্রকাশিত, মনে হচ্ছে যেন দাঁতের কামড়। এমন ভাবে ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয় বলে জানা ছিল না। গোলাপি ঠোঁট জোড়া লালচে হয়ে আছে, এটা কিভাবে সম্ভব সেটা বুঝল না জাফর সাহেব। তবে হাত থেকেও হালকা রক্ত প্রকাশ পাচ্ছে। সোফাতে বসে তিনি নিউজ দেখছিলেন, দূর থেকে স্পষ্টভাবে সেটা খেয়াল করে প্রশ্ন ছুড়লেন, আজকের দিনেও নিজের কাজটা জরুরি মনে করে গিয়েছো? কিছু বলে নেই, অন্তত এখন আরও মামুনের জন্য হলেও নিজেকে একটু চেঞ্জ করে গুন্ডামি বন্ধ করতে পারো, তাই না? এখন নিজের জীবনটা নিয়ে আগের মতোই হেয়ালি করলে চলবে না। তোমার সাথে জড়িয়ে আছে আরেকজনের ভবিষ্যৎ, একটু ভেবে দেখো, বুঝছো? আফরান জাফরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমাকে ভাবতে হবে না আমি কি করব, আমি জানি। কথাটা বলে আফরান আবার নিজের রুমের দিকে যাওয়া ধরে। জাফর মাথা দুদিকে দুলিয়ে আফসোসের স্বরে বলল, কখনোই চেঞ্জ হবার নয় এই ছেলে, কিন্তু আজ একটু জলদি চলে এসেছে মনে হচ্ছে। কথাটা ভেবে মুচকি হাসে। রুমে ঢুকে আফরান একবার চারদিকে চোখ বুলায়। একদম গোছালো, যদিও তার রুম সর্বদাই গোছানো থাকে, বাট কাল তো হাজার ফুলের পাপড়ি ছিটিয়েছিল, এখন এসব কিছুই নেই। আসার সময় আফরান খেয়াল করেছে আরিয়া ওর মায়ের রুমে ছিল না, তাহলে কোথায় গিয়েছে? সকালের রাগের তাড়নায় একবারের জন্য ফোনটা চেক করে দেখেনি। যেই মেয়ে বিয়ের পরে এসেও বলে তার সাথে কথা বলা ছাড়া থাকতে পারবে, তাকে কেন দেখতে চাইবে সে? এতটা বেহায়া হবে কেন? সারাদিন একবার কলও তো দিতে পারতো, তাই না? নাম্বার তো ওর কাছে আছে, কেন দেয়নি? চ্যালেঞ্জ পূরণ করার জন্য? ওকে কথা বলতে হবে না। ঠিক যতক্ষণ আমার বেহায়া হার্টবিট ওর সাথে কথা বলতে ছটফট করবে, ততবার আঘাত করে নিজেকে সংযত করব। কথাটা ভেবে আবারও নিজের দাঁত পিষে নিচের ঠোঁটে সজোরে কামড় বসায় আফরান। সাথে সাথে ঠোঁট বেয়ে রক্ত টপকে চিবুক বেরোয়। প্রায় আধ ঘন্টার মতো শাওয়ার নিয়ে টাওয়াল পরনে বের হয়। কাবার্ড খুলে একটা ট্রাউজার আর শার্ট নিয়ে চেঞ্জ করে নেয়। তারপর ল্যাপটপটা হাতে নিয়ে সোজা নিচের বারান্দায় চলে যায়। কিন্তু সেখানে যেতেই এক প্রকার বিস্ময় হয়। ছাতার নিচে টেবিলের ওপর দুহাতের মাঝে বাম হাত দিয়ে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে আরিয়া। পরনে সকালের সেই লাল রঙের কাপড়খানা। আফরান সকালে খেয়াল করেছিল মেহেদি রাঙা 2 হাত ভরপুর। সেদিনের কলম দিয়ে আঁকা নামটা এখনো মোছেনি, সেটা কালকে রাতে খেয়াল করেছে আফরান। নিশ্চয় নিজেই বুঝে নিয়েছে এটা কে করেছে, তাই তো এখনো মোছেনি হয়তো। গলাতে আবারও গোল্ডের হার, তবে আজ কিছু বলেনি, কারণ আজ তার বউকে একদম সবার কাছ থেকে সার্টিফিকেট সহ একান্ত করে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তার বউ তাকে সবকিছুতে অধিকার স্বইচ্ছায় দিচ্ছে, তাহলে নিষেধ কেন করবে? সেদিন তো বারবার ওই উজ্জ্বল হলুদ ফর্সা গলাতে বারবার চোখ আটকাচ্ছিল, তাই খুলে দিয়েছিল। সকালেই দৃষ্টি আটকিয়েছিল, কিন্তু নিজেকে যথেষ্ট আটকিয়েছে, নয়তো দেখা যাবে আবারও তার বউকে শাওয়ার নিতে হবে, এতে তার বউয়ের শরীরে জ্বর নামবে। তারপর তার বউকে তার নিজের কারণে কষ্ট সহ্য করতে হবে, যেটা মোটেও সে সহ্য করতে পারবে না। আর ভেজা চুলে কার চক্ষু আটকাবে না তার নতুন বউয়ের ওপর? তার উপর লাল শাড়ি পরেছে, এই শাড়ি পরা অবশ্যই থামাতে হবে সব সময়ের জন্য, নয়তো দেখা যাবে প্রতিদিনই এই মেয়ের উপর এমন ভাবে আকৃষ্ট হতে হতে কবে যে বিজনেস বাদ দিয়ে বউ নিয়ে পড়ে থাকবে খোদা মালুম। শেষ কথাটা ভাবতেই আফরানের হুঁশ ফেরে। এই মেয়ের জন্য নিজের প্রফেশন অফ করে দেবে? কে ভাবছে এসব?
মুহূর্তেই সকালের বিষয়টা মনে করে ভেতরে আক্রোশটা চেহারায় ফুটিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ল্যাপটপটা আরিয়ার মাথার ঠিক বাঁ পাশটা শব্দ করে রাখে। এতে আরিয়ার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে উঠে মাথা উঠিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, কি হয়েছে? কে? নিজের চুলগুলো কানে গুজে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকায়। আফরান কপাল কুঁচকে পাশ থেকে অন্য চেয়ার টেনে বসে ল্যাপটপটা নিজের দিকে টেনে সেটা অন করে। আফরান প্রথম এমন বোবাসুলভ আচরণ আরিয়া না বুঝলেও নিজের চেতনা ফিরতেই সবটা মনে পড়ে গেল। তাই নিজেও কথা না বাড়িয়ে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটা ধরে। টেবিলের ওপরে আফরানের ডান হাতের 5 আঙুল একসাথে হয়ে আসে। আরিয়া যেতে যেতেই পেছনে ফিরে একবার তাকায়। আফরান ল্যাপটপে দৃঢ় দৃষ্টি ফেলে আছে। আশ্চর্য, বিয়ের পরপরই কথা বলা বন্ধ করে দিয়েছেন উনি। সামনে থেকেও কথা বলছে না দেখছি, অথচ আগে সব সময় সুযোগ খুঁজতো কথা বলতে, না চাইলেও বাধ্য হয়ে বলতে হতো। এখন তো কোনো রেসপন্সই করছে না দেখছি। আমি রাগ করেছি, উনি কি বুঝতে পারছেন না? ওনার কি উচিত না আমার সাথে কথা বলা? দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আরিয়া। এদিকে আফরান একবারের জন্য অন্যদিকে তাকাচ্ছে না, বাম হাতেই টাইপ করে নিজের ফাইলগুলো মিলাতে ব্যস্ত। অথচ ডান হাত থেকে রক্ত গড়িয়ে টেবিলে ফোঁটা ফোঁটা রক্তের ছাপ জমেছে, যেটা ল্যাপটপের কারণে আরিয়ার চোখ অব্দি পৌঁছায়নি। 4 আঙুলের ছোট নখগুলো দিয়ে মুঠো হাতের তালুতে নিজের সবটা শক্তি দিয়ে ধরে আছে, অথচ এতে যেন তার ব্যথাই হচ্ছে না। খুব স্বাভাবিকভাবে চোল শক্ত করে বসে দৃষ্টি ল্যাপটপে ফেলে রেখেছে। নিজ কাজ শেষ করে আফরান আগের মতোই চুপচাপ নিজের রুমে গিয়ে কোনো দিক না তাকিয়ে পাশ থেকে সাদা রঙের তোয়ালেটা নিয়ে রক্ত হাত মুছে আরিয়ার দিকে আর চোখে তাকায়। আরিয়া কাবার্ডে নিজের জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রাখছে, যা যা বাকি ছিল সেগুলো নিয়ে আসছে। আফরান যে ভেতরে ঢুকেছে সেটা খেয়াল করেছে, কিন্তু তাকানোর প্রয়োজন মনে করেনি। কথা তো বলবেই না, জানা হয়েছে আরও। আফরানের রাগ ক্রমশই বেড়ে চলেছে। আরিয়াকে এখনো কোনো রেসপন্স না করতে দেখে মাথা পুরো বিগড়ে যায়, সহ্যের সীমা পেরোয়। হাতের রক্তে রঞ্জিত তোয়ালেটা আরো শক্ত করে চেপে ধরে। আরিয়া জামা কাপড় গুছিয়ে মাত্রই এদিকে ফিরেছে। ভেবেছিল আফরানের দিকে তাকাবে না, তবুও না চাইতেও যেন আখিদার সেদিকেই চলে যায়। দৃষ্টি পড়তে সাদা তোয়ালেতে লাল ছাপ দেখে প্রথমে না বুঝে ভ্রু কুচকায়। পর মুহূর্তে আফরানের হাতের রগ ভেসে ওঠা দেখেই কলিজাটা ছ্যাদ করে ওঠে। আফরানের দিকে একবার তাকিয়ে বুঝতে বাকি নেই রাগে ফুঁসতে লোকটার সীমা অতিরিক্ত রাগ জমেছে ভেতরে, তাই হয়তো কিছু করে বসেছে। কিন্তু কি হয়েছে? এভাবে কিসের জন্য রাগ করবে? আর ভাবতে পারছে না আরিয়া। দৌড়ে আফরানের সামনে এসে তোয়ালেটা ছিটকে ফেলে দিয়ে আফরানের হাতটা ধরে একবার ভালোভাবে পরখ করে নেয়। একটা ছুরি বা ব্লেডের দাগ নয়, বোঝা যাচ্ছে ছোট ছোট গভীর ক্ষত কয়েক জায়গায়। বিচলিত হয়ে বলতে লাগলো, কি করেছেন এটা? কিভাবে কেটেছে? কখন হলো? তখন তো ওখানে ঠিকই ছিলেন, তাহলে আবার কি হলো? অফিসের কোনো কাজে প্রবলেম হয়েছে তাই বলে এমন করবেন? আরিয়ার কথাগুলো বিরক্ত লাগছে আফরানের কাছে, এই কারণে যে বউ তাকে এখনো বুঝতে পারেনি। আরিয়ার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে বলল, ঢং করতে আসবি না একদম। আরিয়া অবাক হয়, কারণ আফরানের কথা একদম স্বাভাবিক, অথচ অন্য সময় হলে রাগের কারণে তার উপর স্বপ্ন ছাড়ত। অথচ আজ তেমন কিছুই না। নিজেকে সংযুক্ত করে আরিয়া বলল, কি হয়েছে আমাকে বলুন না প্লিজ। আফরান কোনো উত্তর না করে আরিয়ার সামনে থেকে চলে যেতে নিলে আরিয়া চট করে আফরানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনার ওয়াইফ, তো অবশ্যই উত্তর পাওয়ার অধিকার অবশ্যই আমার আছে, উত্তর দিন। আফরান আকস্মিক আরিয়ার কোমরে হাত রেখে হ্যাচকা টানে একদম নিজের কাছে নিয়ে এসে বলল, আরফান চৌধুরী থেকে উত্তর পাওয়ার ইচ্ছে থাকলে সেটা ইচ্ছে মিটিয়ে ফেল, বুঝলি? বাট আজ যেটা করলি একদম ঠিক করলি না আরু। এর ফল তোকে দিতে হবে। দিন দিন ডানা গজাচ্ছে, মুখের ওপর কথা বলার সাথে সাথে তেরামি করে বেড়াচ্ছিস। হয়তো এখানেই সব এনাফ করবি, নয়তো সবকিছু মিটানোর ব্যবস্থাটা কিভাবে করতে হয় আমার জানা আছে। কথাগুলো আফরান দাঁতে দাঁত পিষে বলেছে। এক একটা কথা আরিয়ার রুহ কাঁপিয়ে দিচ্ছে। আবারও ভয় করছে লোকটাকে। মনে জোর নিয়ে বলল, কি করেছি আমি? আফরান আরিয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে উত্তর না দিয়ে।
এই চাহনির পরিবর্তন দেখে সত্যি আজ দুটি চোখে রাগের বদলে ভিন্নতার ছাপ দেখতে পাচ্ছে আরিয়া। আজ উন্মাদ মনে হচ্ছে না, তবে ভেতরের কষ্ট ঢেকে রেখেছে আফরানকে, এইটুকু শুধু চোখ দেখে বুঝতে পেরেছে আরিয়া। আপনার কষ্ট হচ্ছে? আফরান আরিয়ার কথা শুনে কোমর ছেড়ে দিয়ে বলল। কথাগুলো আফরান নাক কপাল উভয় কুঁচকে বলল। আরিয়া আফরানের কথার উত্তর না দিয়ে আফরানের হাতে শক্ত করে চেপে ধরে যেটুকু শক্তি শরীরে জমিয়েছে সেটুকু দিয়ে টানতে টানতে খাটের উপর বসায়। আফরান প্রচন্ড বিরক্ত হয়, এবার উঠে দাঁড়াতে চায়, কিন্তু আরিয়া তার আগেই বলে উঠল, এক পা এগোবেন, এখান থেকে একদম পুঁতে দিব এখানে, বুঝলেন? এই তুই আমার আফরানের কথা শেষ করতে না দিয়ে আরিয়া বলল, আমার কথার উপর কথা বলার সাহস কি করে হয় আপনার? হ্যাঁ, আর একটা কথা বললে কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। বেশি কথা বলে ফেলছিস আরু। আজ দেখলি, বলেছিলাম না সত্যি তোর সাহস অনেক বেড়ে গিয়েছে। সুযোগ দিয়েছিলাম তোকে, শুনলি কই? এখন তো শাস্তি। এটুকু বলে আফরান উপভোগ করে নিজের হাত কারো হাতে বন্দী হয়ে আছে। কখন ব্যান্ডেজ করে নিল খেয়ালই তো করেনি আফরান। শেষ করে সেখানটায় আরিয়া আলতোভাবে ধরে আছে, বলল, সত্যি করে বলুন কি হয়েছে? হাতের এই অবস্থা কেন করেছেন? আফরান কিছু বলবে তার আগেই আরিয়া কি যেন ভেবে আফরানের বুকের দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলল, আমি কি একটু দেখতে পারি? কি দেখবি? আর এভাবে আমার মানে এখানে তাকিয়ে আছিস কেন? কথাটা বলার সময় আফরান নিজ বুকের উপর হাত রেখে কপাল কুঁচকে ছিল। ওখানে ক্ষত দাগটা কি সেরেছে? তুই কি তোর দেয়া কামড়গুলোর কথা বলছিস? আমি তো রাতের বেলায় বললাম তোর দেয়া এমন আঘাত আমি স্বইচ্ছায় সারা জীবন গ্রহণ করতে। এটুকু বলতে আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়, কিন্তু আফরানের সামনে সেটা এড়িয়ে গিয়ে উচ্চ কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না, বলে দিলাম। যা ইচ্ছা বলে যান। কেন আপনি? আমি সেদিনের বুকের উপর যে আঘাতের চিহ্নগুলো ছিল সেগুলোর কথা বলছি। আফরান ঠোঁট কামড়ে হাসতে গিয়ে ও শব্দে আওয়াজ করে ওঠে ঠোঁটের ব্যথায়। যতবার আজ বাড়িতে এসে আরুর সাথে কথা বলে সময় কাটাতে চেয়েছে, ততবার নিজেকে দমিয়ে রেখে ঠোঁটে দাঁত দিয়ে আঘাত করেছে, সাথে হাতেও করেছে, ধৈর্য না ধরতে পেরে। আরিয়া বলল, আবার কি হলো? দেখুন নিজেকে ভালো করে, পুরো শরীর কত জায়গায় ক্ষত করে রেখেছেন, দেখেছেন? আমি তো ভাবতাম আমার উপরে সব রাগ মেটান, এখন তো দেখছি আপনি নিজের টুকু সত্যি বোঝেন না। শরীরে যে দুর্বলতা এসে যাবে আপনি জানেন। এতে কি হতে পারে? তখন আপনার মহান সাম্রাজ্যের কর্ম কাজ কিভাবে সামলাবেন? সত্যি বলতে কিছুই করতে পারবেন না, বুঝেছেন? শুধু এটুকু বলে আফরান আরিয়ার দিকে ঝুঁকে ঠিক কানের কাছে ফিসফিস আওয়াজে দুষ্টু গলায় বলল, বউ, তোর কি আমার শক্তি নিয়ে প্রবলেম কিংবা সন্দেহ আছে? না মানে রাতে তো আমি ইচ্ছে করে নিতে পারবি না বলে? এটুকু বলতে আরিয়া এক হাতে আফরানের কান টেনে ধরে। আপনি কি করতে চাচ্ছেন? হ্যাঁ, ফালতু লোক একটা, বজ্জাত লোক, অসভ্য একটা। মাইন্ড কতটা ফালতু আপনার লোক। এটুকু বলতে আফরান শব্দ করে হেসে বলতে লাগলো, আরু আমার কানটা ছাড়, লাগছে তো। আমি তো এমনি বলেছি, তাই বলে এই বকাগুলো আমাকে তুই শুনিয়ে যাবি? ছি, হাজবেন্ডকে এগুলো কি বলিস? রেসপেক্ট দিয়ে কথা বলবি, ঠিক আছে? আরিয়া এবার আরো শক্ত করে কান মলে দিয়ে বলল, আপনার এটাই শাস্তি। আমার সাথে তুই পারবি না আরু, ছাড়তে বলেছি ভালোভাবে, নয়তো নিচ থেকে ছাড়িয়ে নিলে তোর শাস্তি ডাবল হয়ে যাবে। সারা জীবন ডাবল করেই তো দিয়ে এসেছেন, শাস্তি কখনো কম দিয়েছেন বুঝি? আমার তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আজ রাতে মনে করিয়ে। আবারও শুরু করলেন আপনি। এটুকু বলে আরিয়া সত্যি এবার আফরানকে ছেড়ে দিয়ে উজ্জ্বল মুখখানা অন্ধকার বানিয়ে খাট থেকে নেমে দাঁড়িয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে। আপনি একটু ভালো না, সব সময় আমাকে উল্টা পাল্টা কথা বলে যান, আমার কথা একটু ভাবেন না। কথাটা বলে আরিয়া ঠোঁট উল্টে দরজার দিকে হাঁটা শুরু করে। আফরান মুচকি হেসে বুকে হাত দিয়ে ব্যথার অভিনয় করে আহ বলে ওঠে আকস্মিক। আফরানের ব্যথাযুক্ত চেঁচানোর আওয়াজ কানে আসতেই আরিয়া তড়িৎ গতিতে পেছন ঘুরে আফরানের দিকে তাকিয়ে আবারও ব্যাকুল হয়ে দৌড়ে এসে
আফরান যেখানটায় হাত রেখে ব্যথার অভিনয় করে যাচ্ছে সেখানে হাত রেখে বলল, এখানে ব্যথা হচ্ছে? কিছু করেছেন আবার, নাকি আগের স্থানেই ব্যথা হচ্ছে? বউ, খুব ব্যথা হচ্ছে এখানে। আরিয়া উদ্গ্রীব কণ্ঠে বলল, হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে তাই না? দেখান আমাকে, আমি দেখছি। ডক্টর ডাকবো? আরিয়ার এহেন অবস্থা দেখে আফরান আবারও সশব্দে হেসে ওঠে। এক হাতে আরিয়ার সেই স্থানের উপর রাখা হাতটি ধরে হাসির মাঝেই তালুতে চুমু খেয়ে বলতে লাগলো, বউ, এত ভালোবেসেও কিভাবে সারাদিন কথা না বলে থাকতে পারলি? আফরানের আবেগময় হৃদয়ের বাক্যটি আরিয়ার মস্তিষ্কে নাড়ল। বাক্যটা সুন্দর ছিল নাকি আফরানের মুখে শুনতে ভালো লেগেছে সেটা আরিয়া বুঝলো না, তবে আফরানের অবস্থা দেখে বুঝলো এতক্ষণ এই লোকটা নাটক করছিল। কথাটা বুঝে আসতেই আরিয়া কপাল কুঁচকে বলল, নাটক করেছেন তাই না? আমার সাথেও মিথ্যা নাটক করেন আপনি। আবার রাগ করছো কেন? নাটক কোথায় করলাম? তোয়ালেটার দিকে ইশারা করে বলল, এই ব্লাডগুলো মিথ্যে মনে হয় তোমার কাছে? মাঝে মাঝে একটু না করলে বউ দূরে চলে যায়। এই যে এখন কাছে আছো, সেটা তো এর জন্যই, তাই না? মিথ্যে বলে কাছে রেখে লাভ কি? মিথ্যে বলে রিলেশন ঠিক রাখার চেয়ে সত্য বলে দূরে। আরিয়ার কথা শেষ করতে না দিয়ে নিজের তর্জনী আরিয়ার ঠোঁটে ছুঁয়ে দিয়ে বলল, আমার কাছে রিলেশন ম্যাটার করে না। যেটা আমার সেটা যে কোনো মূল্যে আমার। দ্যাটস ইট। আরু? আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আফরানের দিকে এতক্ষণে। আফরানের ঠোঁট জোড়া ভালো করে চোখে পড়ল, গাঢ় লাল হয়ে আছে। ছোট ছোট কেটে যাওয়ার কঞ্চি প্রগাঢ় দাগ খেয়াল করতে বোঝা যাচ্ছে। উদ্বিগ্ন হয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আফরানের ঠোঁটের ওপর আলতোভাবে ধরে ছোট দাগগুলোতে আঙুল বুলাতে বুলাতে বলল, কি হয়েছে? এতগুলো দাগ, সেটাও ঠোঁটে কিভাবে লেগেছে? দাঁত থেকে এক দুটো কামড় পড়লে তো এরকম ভাবে কাটার কথা না। কি হয়েছে? আফরান মনে হয় উক্ত প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না, অথবা উত্তর দিতে চায় না, তাই হাসফাস করতে লাগলো। বলুন কি হয়েছে? সব রক্ত জমাট হয়ে গেছে মনে হচ্ছে। ও। আফরান কথা ঘুরিয়ে দুষ্টু আওয়াজে বলতে চাইলো, কিছুটা সফলও হলো। আমি কি জানি? সেটা তো তুই ভালো বলতে পারবি, তাই না? আমার এই কিউট রেড লিপস তুই ছাড়া তো কেউ কামড় দেয়নি। কাল রাতে তো তুই। আরিয়ার কাছে সবটা বিরক্ত লাগছে এই মুহূর্তে। আফরান যে কথা ঘুরাতে চাচ্ছে সে বেশ ভালো করেই বুঝছে। যুক্তি দিয়ে কথা না বলতে পারলে অ্যাকশন নিয়ে কথা বলুন, তাও চলবে, বাট আপনার মুখে কথা ঘোরানো পেঁচানো মানায় না। যদি এমনই হয় তবে সকালে কেন দেখলাম না? একদম ফালতু কথা বলবেন না, বলে দিলাম। সত্যি করে বলুন। আরিয়ার কথার গুরুত্ব না দিয়ে আবার কথা ঘুরিয়ে বলল,